আলিগড় আন্দোলন মুসলিম সমাজের নবজাগরণের অগ্রদূত সৈয়দ আহমেদ খান। আলিগড় আন্দোলনের মধ্য দিয়ে মুসলিম সমাজের উন্নতি, মুসলিম সমাজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি হবে, মুসলিম সমাজের আর্থিক উন্নতি কি করে হবে, মুসলিম সমাজের সামাজিক সংস্কার কিভাবে হবে, মুসলিম সমাজের উন্নতিতে যিনি সবার আগে ভেবেছিলেন সেই মানুষটির নাম হচ্ছেন সৈয়দ আহমেদ খান, যার জন্ম 1817 সালে। আমরা আজকের এই ভিডিওতে সেই মুসলিম সমাজের অগ্রদূত সৈয়দ আহমেদ খান সম্পর্কে এবং আলিগড় আন্দোলন সম্পর্কে এবং মুসলিম সমাজের আধুনিকীকরণের জন্য যার অবদান সব থেকে বেশি সেই সৈয়দ আহমেদ খান সম্পর্কে জেনে নেব। আমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের 4.1 এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ 8 নম্বরের কোশ্চেন, সৈয়দ আহমদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলন অথবা সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে মুসলিমদের নবজাগরণ অথবা সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে মুসলিম সমাজের সামাজিক সংস্কার, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিকে যে তাদের দৃষ্টিভঙ্গি সেটা কি, সেটাই আমরা আজকে জানবো এই আলোচনার মধ্য দিয়ে। সুতরাং ভিডিওটা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর যারা এই 2 মাসের জন্য যারা কোর্সে ভর্তি হতে চাও তারা কিন্তু অতি সত্বর যোগাযোগ করো, কিন্তু অনেকটা কিন্তু আমরা এগিয়ে এসছি। আর কিছুটা সময় পরে কিন্তু এই সুযোগটা কিন্তু আর পাবে না, কারণ অনেকটা আমরা কিন্তু এগিয়ে যাব। তাই যত তাড়াতাড়ি পারো আমাদের এই কোর্সে যদি ভর্তি হতে চাও 4th সেমিস্টারের অনলাইন ক্লাসে যোগাযোগ করতে পারো। দেখো, প্রথমে একটা সূচনা লিখব। কি সূচনা লিখব? যেটা আমি শুরু করেছিলাম সেটাই, যে হিন্দু নবজাগরণ বা ভারতের আধুনিকের নবজাগরণের অগ্রদূত ছিলেন যেমন রাজা রামমোহন রায়, তেমনি মুসলিম ধর্মের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনে, মুসলিম ধর্মের কুসংস্কার মুক্ত সমাজ ব্যবস্থার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক মানসিকতা গঠনে যিনি সাহায্য করেছিলেন তিনি হচ্ছেন সৈয়দ আহমেদ খান। মধ্যযুগ থেকে শুরু করে মুসলিম সমাজ যে পিছিয়ে পড়ছিল দিনের পর দিন, মুসলিম সমাজ হিন্দুদের সমাজ ব্যবস্থা থেকে যে পিছিয়ে পড়ছিল, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের চিন্তা, তাদের উপলব্ধি থেকে যে পিছিয়ে আসার যে প্রবণতা দেখা দিয়েছিল, সেইখানটার সেই প্রয়োজন অনুভব করেছিলেন সৈয়দ আহমেদ খান প্রথমেই, যে মুসলিম ধর্মের মধ্যে শিক্ষার সংস্কার যদি না আনতে পারি, নবজাগরণ যদি না আনতে পারি, আধুনিক বিজ্ঞান মনস্ক মন যদি না নিয়ে আসতে পারি, তালাক প্রথা, বহু বিবাহ, বাল্য বিবাহ যদি বন্ধ করতে না পারি, তাহলে মুসলিম সমাজের উন্নতিতে কোনো সুরাহা হবে না বা উন্নতি ঘটানোই যাবে না। এবং তোমরা জানো যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণে হিন্দুরাই ছিল এগিয়ে, ইসলামরা কিন্তু ছিল পিছিয়ে, কারণ ইসলামরা এই ভারতবর্ষকে বিধর্মীদের দেশ বলে উল্লেখ করেছে এবং দারুল হারাব বলে উল্লেখ করেছে, এবং তারা আন্দোলনের মধ্য দিয়ে দারুল ইসলামে, ইসলামের দেশে পরিণত করবার জন্যে তারা কিন্তু স্লোগানও দিয়েছিল। এবং ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রসায়ন সমস্ত কিছুই কিন্তু বন্ধ বয়কট করেছিল, কারণ ওই শিক্ষা বিধর্মীদের শিক্ষা। তাই ইংরেজি বিদ্যালয়ে পড়া যাবে না, বাংলা শেখা যাবে না, যা কিছু শিখতে হবে আরবি এবং উর্দু। এই ছিল আমাদের মুসলিম সমাজের মধ্যে একটা বদ্ধ চিন্তা ভাবনা। সেই বদ্ধ জায়গাটাকে সরিয়ে দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন সৈয়দ আহমেদ খান। তিনি বলেছিলেন পাশ্চাত্য শিক্ষার অনুপ্রবেশ যদি না ঘটাতে পারি এই মুসলিম সমাজের মধ্যে, তাহলে এই মুসলিম সমাজ আরো পিছিয়ে যাবে। কারণ মধ্যযুগীয় ধ্যান ধারণা পৃথিবী তখন চাইছে না, পৃথিবী তখন জাতীয়তাবাদ, গণতন্ত্র, যুক্তিবাদের প্রসার, রেনেসাঁসের মধ্য দিয়ে সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলায় সারা পৃথিবী তখন বিভিন্ন দেশে উত্তাল হয়েছে এই আন্দোলনে। সেইখানে দাঁড়িয়ে মুসলিম সমাজ পিছিয়ে যাচ্ছে হিন্দুদের থেকে। এই যে জায়গাটা প্রথম অনুভব করেছিলেন যিনি, তিনি হচ্ছেন সৈয়দ আহমেদ খান, যিনি বলেছিলেন আমাদের বাঙালি বা ভারতীয়রা
যে মুসলমান তারা হচ্ছে দুটি নয়নের মণি, এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তাই না? রবীন্দ্রনাথের নয়, নজরুলের গান। সেই নজরুল কিন্তু বুঝেছিলেন এই ভারতবর্ষের আমাদের দুটো নয়নের মণি হচ্ছে হিন্দু মুসলমান। তো সেইখানে দাঁড়িয়ে সৈয়দ আহমেদ খানও এই উক্তিটি করেছিলেন প্রথম দিকে, কিন্তু পরবর্তীকালে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। সেটাও আমরা আজকে আলোচনা করব, কার জন্যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছিল, কেন হয়েছিল, সেটাও এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। কেমন? তাহলে সূচনা অনেক হলো, আমরা বক্তব্য তুলে ধরলাম, আমরা অনেকগুলো তার পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরলাম, এইগুলো পড়তে হবে। এরপরে যে প্রশ্নটা আসবে বা পয়েন্ট আসবে, পাশ্চাত্য শিক্ষার প্রতি সমর্থন। কে পাশ্চাত্য শিক্ষার প্রতি সমর্থন করছেন? সৈয়দ আহমেদ খান। কেন করছেন? কারণ তখন পৃথিবীব্যাপী পাশ্চাত্য শিক্ষার বা ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার একটা জোয়ার এসেছে, এবং সেই জোয়ারে গা ভাসিয়ে দিয়েছেন হিন্দু সমাজ, এবং হিন্দুরা বিভিন্ন পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তারা উচ্চ পদগুলো পাচ্ছে, তাদের জীবনের উন্নতি হচ্ছে, তাদের সমাজ কাঠামোর উন্নতি হচ্ছে, তাদের জীবনের নিজেদের মান উন্নয়ন ঘটছে। এইটা অনুভব করেছিলেন সৈয়দ আহমেদ খান, যে একই দেশে একটা শ্রেণী পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তরতর করে এগিয়ে যাচ্ছে, সামাজিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের জীবনের উন্নতি থেকে পাশাপাশি আর্থিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে তারা এগিয়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে মুসলমানরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করে শুধু মাদ্রাসার মক্তবের ইসলাম ধর্ম পড়েই বা ধর্মকেন্দ্রিক বই পড়েই কিন্তু সেইখানে বেশি দূর এগোনো যাবে না, এটা অনুভব করেছিলেন সৈয়দ আহমেদ খান। তাই তিনি পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান, দর্শন, রসায়ন সমস্তটাই পড়বার জন্য তিনি অনুরোধ করলেন মুসলিম সমাজকে, এবং পেত্রাক, দান্তে, বোকাচ্চিও, শেক্সপিয়ারের এই সমস্ত সাহিত্য বা রচনাগুলো তিনি পড়ানোর জন্য তাদেরকে অনুরোধ করছেন, এবং এই আবহে আসবার জন্য তাদেরকে কিন্তু আহ্বান করছেন সৈয়দ আহমেদ খান। নেক্সট পয়েন্ট আমরা লিখেছি ব্রিটিশ সরকারের প্রতি সমর্থন। এইখানে একটা কথা বলে রাখি, সৈয়দ আহমেদ খান তিনি দেখলেন যে ভারতবর্ষ যদি স্বাধীন হয় তাহলে মুসলমানরা দ্বিতীয় স্তরে চলে যাবে, প্রথম স্তরে থাকবে হিন্দুরা, আর হিন্দুরা যদি প্রথম স্তরে থাকে তাহলে মুসলমানদের ক্ষেত্রে অনেক বিপদ ঘনিয়ে আসবে। সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন, দৃষ্টিভঙ্গি পাল্টালেন, এবং পাল্টিয়ে তিনি আঁকড়ে ধরলেন ব্রিটিশকে। এবং আমরা এটাও দেখলাম যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সময় তিনি নিজে উচ্চপদস্থ কর্মচারী ছিলেন ব্রিটিশের, এবং তিনি অনেক ব্রিটিশকে প্রাণে বাঁচিয়ে তাদেরকে জীবন রক্ষা করেছিলেন, এবং ব্রিটিশ সরকারকে তিনি বুঝাতে চেয়েছেন যে সৈয়দ আহমেদ খান আপনাদের সঙ্গে আছে, সৈয়দ আহমেদ খান ইংরেজদের সঙ্গে আছে, সৈয়দ আহমেদ খান মুসলিমদের পক্ষের প্রতিনিধিত্ব করতে চায়, এবং সৈয়দ আহমেদ খানের মধ্য দিয়ে ইসলাম ধর্মের পুনর্জাগরণ ঘটবে। এই ছিল তার দূর অভিসন্ধি, যার জন্য তিনি জাতীয় আন্দোলনে কংগ্রেসের পক্ষে থাকবার জন্য মুসলিম নেতাদের তিনি বারণ করেছিলেন। তবু আমরা দেখতে পাই দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতার মতো লোকেরা কিন্তু কংগ্রেসের পতাকা তলেই ছিল। এ কিন্তু ইতিহাস এখনো জ্বলন্ত প্রমাণ। তাহলে ব্রিটিশের পক্ষে কেন গেল? কারণ হচ্ছে মুসলিম সমাজকে হিন্দুদের সমপর্যায়ে রাখবার জন্য। হিন্দুদের মধ্য থেকে যদি ভারতবর্ষের স্বাধীনতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিন্দুরা হয় তাহলে মুসলমানরা দ্বিতীয় শ্রেণী নাগরিকে পরিণত হবে, তাদের স্বার্থ চরিতার্থ হবে না, তাদের যে চাওয়া পাওয়া বা দাবিগুলো আছে সেগুলো পরিস্ফুট হবে না। তার জন্য তারা কংগ্রেসকে নয়, তারা আঁকড়ে ধরেছিল ব্রিটিশকে, এবং ব্রিটিশকে আঁকড়ে ধরে তাদের হিতাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করেছিল যে দেখো ভারতবর্ষের মুসলমানরা তোমাদের সাথে আছে। এবং তারই নিরিখে আমরা দেখব মহাবিদ্রোহে তিনি সাহায্য করছেন কাদেরকে? ইংরেজদেরকে প্রাণ রক্ষা করছেন। ব্রিটিশদের দেখাতে চেয়েছেন দেখো আমরাই তোমাদের পরম বন্ধু, মুসলিমরা তোমাদের পরম বন্ধু, সুতরাং মুসলিমদের উন্নতির জন্য বা মুসলিমদের জন্য তোমাদের কিছু করতে হবে। এবং সেই করাটা কিন্তু করে ফেললেন থিওডোর বেক। সেটা কি? দ্বিজাতি তত্ত্বের অবতারণা, যার 20 বাষ্পর পরিণাম হচ্ছে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি। এটা কিন্তু ভুললে হবে না।
তাহলে কেন তিনি ব্রিটিশদের সমর্থন করলেন? এই কারণে মুসলমানদেরকে এই ভারতবর্ষে নিরাপদ রাখবার জন্য ব্রিটিশ সরকারের কাছে তিনি সাহায্যের আবেদন করলেন, ব্রিটিশদের পক্ষে তিনি কথা বলতে লাগলেন এবং কংগ্রেসকে তিনি বিধর্মীদের সংগঠন বা ব্রিটিশদের সংগঠন বা হিন্দুদের সংগঠন বলে অভিহিত করেছিলেন। নেক্সট হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি? অর্থাৎ প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা জাতির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে। ভারতবর্ষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি ছিল? ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, এই দাবি করেছিল 1885 সাল থেকে 1905 সাল কংগ্রেসের নরমপন্থী নেতারা। এই যে সংস্কার অর্থাৎ রাজনৈতিক আমার যে অধিকার, সেই অধিকারগুলোকে আমাকে দিতে হবে। তো এখানে মুসলমানদের রাজনৈতিক অধিকার কি ছিল? মুসলমানদের রাজনৈতিক অধিকার ছিল এই ভারতবর্ষে তারা যেন হিন্দুদের সমপর্যায়ে থাকে, হিন্দুরা যেন মুসলমানদের থেকে বেশি এগিয়ে যেতে না পারে। মুসলমানদের দাবি দেওয়ার জন্য আমরা দেখলাম সিমলা দৈত্য আগা খাঁর নেতৃত্বে 35 জন মুসলিম ভারতবর্ষের টপ মোস্ট অভিজাত ব্যক্তি সিমলাতে চলে গিয়েছেন এবং সিমলাতে চলে গিয়ে মিন্টোর সঙ্গে দেখা করলেন এবং সেইখানে গিয়ে তারা বিভিন্ন দাবি দেওয়া করছেন, শুধুমাত্র মুসলমানদের জন্য, আপামর ভারতীয়দের জন্য নয়। কেন? কারণ মুসলমানদের উন্নতি ঘটাতে হবে, একটা সম্প্রদায়ের উন্নতি ঘটাতে হবে। কিন্তু কংগ্রেস কি চেয়েছিল? কংগ্রেস চেয়েছিল কংগ্রেসের পতাকা তলে হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান মিলিতভাবে ব্রিটিশদের কাছ থেকে সেই অধিকারগুলো ছিনিয়ে আনা, স্বরাজ অর্জন করা, স্বাধীনতার প্রাপ্তি, এটা কিন্তু তাদের স্বপ্নে ছিল। কিন্তু আমরা এখানে কি দেখলাম? রাজনৈতিক দাবি দেওয়া করছেন কে? সৈয়দ আহমেদ খান। কিভাবে? প্রথমে তিনি বলেছিলেন হিন্দু মুসলমান আমাদের দুটো নয়নের মণি, এই ভারতবর্ষ হিন্দুদের, এই ভারতবর্ষ মুসলমানদের। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম? থিওডোর বেগ তিনি বুঝালেন সৈয়দ আহমেদ খানকে যে না, মুসলিমরা স্বতন্ত্র জাতি, আলাদা জাতি, তাদের সংস্কৃতি আলাদা, তাদের ভাষা আলাদা, তাদের দাবি দেওয়া আলাদা, হিন্দুদের সঙ্গে হতে পারে না। সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেলেন সৈয়দ আহমেদ খান এবং পাল্টি খাওয়ার পর তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি দ্বিজাতি তত্ত্বের অনুপ্রেরণা বা দ্বিজাতি তত্ত্ব প্রয়োগ করার চেষ্টা করলেন যে ভারতবর্ষের মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, তাদের দাবি দেওয়া, তাদের ভাষা, তাদের ধর্ম, তাদের সমস্ত কিছু সংস্কৃতি আলাদা, সুতরাং কংগ্রেসের সঙ্গে বা হিন্দুদের সঙ্গে তারা কখনোই এক হতে পারে না। এবং তার জন্য তিনি কি করলেন? শুধুমাত্র মুসলমানদের জন্য দাবি দেওয়া গুলোকে তিনি প্রতিষ্ঠিত করবার জন্য তিনি নিজেকে সঁপে দিলেন। কংগ্রেসের দুর্বলতা এবং কংগ্রেসের যা কিছু পিছিয়ে পড়া কিন্তু সেইখানে তৈরি করলেন, সেই জায়গাটা কিন্তু তৈরি করেছিলেন সৈয়দ আহমেদ খান কংগ্রেস থেকে দূরে চলে আসার ফলে। নেক্সট আমরা যে পয়েন্টটা লিখব যে শিক্ষার প্রসার। এই প্রসঙ্গ, এই যে তিনটে আমরা পয়েন্ট বললাম, এই তিনটে পয়েন্টে কিন্তু আমরা দেখছি যে তিনি তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ বা মুসলিম সমাজের কি দৃষ্টিভঙ্গি আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে সেটা। কিন্তু এবার দেখব যে সৈয়দ আহমেদ খানকে কেন বাংলার যেমন ভারতের নবজন অগ্রদূত রাজা রামমোহন রায়কে বলা হয়, মুসলমানদের মধ্যে নবজন অগ্রদূত কেন সৈয়দ আহমেদকে বলা হয়? দেখো আমি লিখেছি। প্রথমত তিনি যেটা করেছিলেন গাজীপুরে 1863 সালে তিনি একটা ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। দেখো আমি লিখেছি ইংরেজি বিদ্যালয়, বাংলা নয়, বাংলা নয়, উর্দু নয়, ফার্সি নয়, আরবি নয়। তাহলে কি তিনি এইগুলো ক্যান্সেল করে দিয়ে তিনি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলেন ফার্স্ট। তাহলে ইংরেজি এই যে বিদেশি ভাষা হয়েও তিনি কেন এটাকে গ্রহণ করতে চাইছেন? তিনি দেখেছেন যে এই ভাষাগুলো থেকে ইংরেজি ভাষা যদি আমাদের মুসলমান সম্প্রদায় গ্রহণ করে তাহলে মুসলমান সমাজের উন্নতি হবে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবে। নেক্সট 1864 তার পরের বছর কি সুন্দর নাম দিয়েছে, সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সায়েন্টিফিক একদম বিজ্ঞানসম্মত প্রতিষ্ঠান
তৈরি করলেন। বিজ্ঞানসম্মতভাবে সমস্ত বিষয়গুলো এখানে সেই দৃষ্টিভঙ্গি দিক থেকে বিচার করতে হবে, তুল্যমূল্য বিচার করতে হবে। দেখো 1871 সালে তাহজিব আল আফলাক নামে একটি উর্দু পত্রিকা প্রকাশ করলেন। এই সালেই তিনি কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এবং দ্য মোহামেডানস অফ ইন্ডিয়া নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করলেন। তারা একটা উর্দু পত্রিকা প্রকাশ করলেন এবং তিনি একটা সংস্থা তৈরি করলেন, যে সংস্থার নাম হচ্ছে কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এবং দ্য মোহামেডানস অফ ইন্ডিয়া। এই বলে একটা সংস্থা প্রতিষ্ঠা করলেন। উদ্দেশ্য কি? মুসলমান সমাজের উন্নতি করা। নেক্সট 1875 খ্রিস্টাব্দে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এবং পরে এটি 1920 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। দেখো আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেকের স্বপ্ন দেখে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়া অনেকের স্বপ্ন দেখে। অনেক গ্রামগঞ্জের ছেলেমেয়েরা আলিগড় বিশ্ববিদ্যালয়ে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ছে। তাহলে সেই আলিগড় বিশ্ববিদ্যালয়, যে আলিগড় বিশ্ববিদ্যালয়কে আমরা দেখেছি ব্রিটিশ শাসনাধীন ভারতে যে একটা অন্যতম বিশ্ববিদ্যালয়, শিক্ষার চেতনা, জ্ঞান বিজ্ঞানে গবেষক থেকে শুরু করে সমস্ত জায়গায় ওরা কিন্তু একটা দারুণ জায়গায় ছিল, আজও আছে। তো সেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1920 সালে। আর 1886 সালে ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন নামে একটা সংস্থা প্রতিষ্ঠা করেন। এইখানে একটু বলে রাখি, 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো। এবার 1885 সালে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো, জাতীয় কংগ্রেসের পাল্টা হিসাবে 1886 সালে তৈরি করলেন ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন নামে একটি প্রতিষ্ঠান। অর্থাৎ জাতীয় কংগ্রেসের পাল্টা হিসাবে এই সংস্থাটা প্রতিষ্ঠা হলো। মুসলিমদের দ্বারা পরিচালিত হবে, মুসলিমদের জন্যই এই সংস্থাটা। নেক্সট হচ্ছে, তাকে আমরা বলেছি নবজাগরণের অগ্রদূত কেন। দেখো তালাক প্রথা, মুসলমান সমাজের মধ্যে তালাক প্রথা প্রচলিত ছিল। তালাকটা কি? যে তালাক শব্দটা যদি তার স্ত্রীকে 3 বার বলা হয় তাহলে সেই স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে। এই যে একটা কুপ্রথা, সেই প্রথাটাকে বন্ধ করে দিয়েছিলেন বা বন্ধ করে দিতে পেরেছিলেন অনেক পরে। এটা বন্ধ হচ্ছে, মানে আজও ছিল। এই বিজেপি গভর্নমেন্ট এসে সুপ্রিম কোর্টে এই তালাক প্রথাটা বন্ধ হচ্ছে, কিন্তু তার আগেও কিন্তু ছিল এবং কিছুদিন আগেও ছিল। তো সেইটার ব্যাপারে তিনি আন্দোলন করেছিলেন। পর্দা প্রথা, পর্দা প্রথা মানে আমার বাড়ির কোনো মেয়ে কোনো পর পুরুষ বা যুবকের সামনে গিয়ে কথা বলবে না, আড়াল থেকে কথা বলবে। অর্থাৎ সে যদি ঘরের বাইরে থাকে, এই মহিলা ঘরের ভেতর থেকে কথা বলবে, অর্থাৎ প্রকাশ্যে আসবে না। যেমন আমি প্রকাশ্যে তোমাদের সামনে ভিডিও করছি, এইরকম প্রকাশ্যে আসবে না, এটাকে পর্দা প্রথা বলা হয়। মনে থাকবে এই ব্যাপারটা কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন। এটা চলতে পারে না, কারণ পর্দা প্রথার মধ্য দিয়ে মুসলিম সমাজের নারীদের আটকে রাখার যে প্রবণতা, এই প্রবণতা তিনি পছন্দ করেনি। কারণ এরাও মানুষ, এদেরও ব্যক্তিত্ব আছে, তার সে ব্যক্তিত্ব নিয়ে সামনে এসে সরাসরি তার প্রকাশ ঘটাবে, এটাই ছিল তার ইচ্ছা। নেক্সট হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করা। বাল্যবিবাহ হিন্দুদের মধ্যেও ছিল, সেই সময় মুসলমানদের মধ্যেও ছিল, তো সেটাকে বন্ধ করতে হবে। নেক্সট হচ্ছে মুসলমানদের মধ্যে বহু বিবাহ ছিল, হিন্দুদের মধ্যে বহু বিবাহ ছিল। শুধুমাত্র মুসলমানদের মধ্যে যে বহু বিবাহ ছিল তা নয়, হিন্দুদের মধ্যেও ছিল। এগুলো সব কুপ্রথা। এই সমস্ত প্রথার বিরুদ্ধে কিন্তু তিনি আন্দোলন করেছেন। তাহলে পয়েন্ট হবে নারী মুক্তি। এরপরে দেখো থিওডোর বেকের ভূমিকা। থিওডোর বেক কি করেছিলেন? অর্থাৎ থিওডোর বেকের সঙ্গে তিনি করেছিলেন এক ইনস্টিটিউট অফ গেজেট পত্রিকায় বিদ্বেষমূলক প্রচার। সেই প্রচারগুলো তিনি এই বেকের প্রভাবে প্রভাবিত হয়ে তিনি করেছিলেন। 1888 খ্রিস্টাব্দে ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। 1893 খ্রিস্টাব্দে মোহামেডান এংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এইগুলির উদ্দেশ্য ছিল মুসলমানদের স্বার্থ রক্ষা করা, এখানে আমি লিখে দিয়েছি মুসলিমদের স্বার্থ রক্ষা করা এবং ব্রিটিশ শাসন যাতে ভারতবর্ষে সুদৃঢ় হয় তা সেই সমস্ত ব্যবস্থাপনা করবার জন্য এই সমস্ত সংস্থাগুলো কিন্তু করেছিলেন সৈয়দ আহমেদ খান থিওডোর বেকের সহায়তা নিয়ে। কে থিওডোর বেক? থিওডোর বেক হচ্ছে হিন্দু আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এবং তারই প্ররোচনায় প্ররোচিত হয়ে এই সৈয়দ আহমেদ খান দ্বিজাতি তত্ত্বের কিন্তু প্রকাশ ঘটিয়েছিলেন।
নেক্সট হচ্ছে যে পয়েন্ট আসবে সে হচ্ছে আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলন কোন কোন দিকে তাহলে বেশিরভাগ করলো? সামাজিক দিক থেকে আলিগড় আন্দোলন করলেন সৈয়দ আহমেদ খান, রাজনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, বিভিন্ন দিক থেকে তিনি কিন্তু আন্দোলনটা করেছিলেন। এবং পরবর্তীকালে বলবো এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হয়েছিলেন চিরাগ আলী, আলতাফ হোসেন আলী, মৌলানা শিবলি নোমানি এবং খুদা বক্স, এরা কিন্তু সৈয়দ আহমেদ খানের সঙ্গে ছিলেন। তাই বলে কিন্তু তিনি পাননি দাদাভাই নৌরুজিদের মতো লোকেদের, কিন্তু তিনি পাননি, কারণ তারা দেখেছিলেন যে এর মধ্যে জাতি বিদ্বেষ আছে, এর মধ্যে দ্বিজাতি তত্ত্ব আছে, তাই পছন্দ হলো না। তারা কিন্তু সৈয়দ আহমেদ খানের ডাকে সাড়া দেননি, কিন্তু সাড়া দিয়েছিলেন চিরাগ আলী, আলতাফ হোসেন আলী, মৌলানা শিবলি নোমানি এবং খুদা বক্স, এরা কিন্তু সাড়া দিয়ে তার সঙ্গে থেকে গেল। উপসংহারে কি লিখব? উপসংহারে লিখব যে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতন অনেক ঐতিহাসিক ভারতের নবজনের অগ্রদূত রাজা রামমোহন রায়কে যেমন তারা চিহ্নিত করেছেন, তেমনি আমাদের মুসলিম সমাজের অগ্রদূত হিসাবে চিহ্নিত করেছেন, সেটা হচ্ছেন সৈয়দ আহমেদ খান। মুসলিম সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনের দিকে আনবার জন্য, শিক্ষার আলোতে আলোকিত করবার জন্য, বিজ্ঞান মনস্ক মন তৈরি করবার জন্য, কুসংস্কার মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করবার জন্য, শিক্ষার প্রসার ঘটাবার জন্য তিনি যে ভূমিকা পালন করেছিলেন সেই দিক থেকে তাকে সাধুবাদ দিতেই হয়। এবং এই জন্যেই তিনি ভারতীয় মুসলমানদের কাছে তিনি এখনো চিরস্মরণীয় থাকবেন। হতে পারে সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট, তবুও ভারতের মুসলিমদের জন্য প্রথম তার এই প্রচেষ্টা ছিল দেখবার মতো, যা প্রতীক হয়ে থাকবে ভারতবর্ষের মুসলমানদের কাছে। এই বলে আমরা উপসংহার কমপ্লিট করব। আমাদের দেখাবে নেক্সট ভিডিওতে। যারা ক্লাস করতে চাও অনলাইন ক্লাস, এই কমাসের জন্য আমাদের ক্লাস শুরু হচ্ছে, তোমরা আসতে পারো। এবং যদি ভালো লাগে চ্যানেলের পাশে থাকো, এবং সমস্ত ভিডিওগুলো দেবো আমরা, ইম্পর্টেন্ট যেগুলো টপিক আছে সবগুলোই। ধন্যবাদ।